আজ আমাদের আলোচনার বিষয় ক্যাশলেস ইকোনমি, সম্ভাবনা ও ঝুঁকি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরফান আলী, বিডি জবসের প্রতিষ্ঠাতা, বিসিসি এর সাবেক সভাপতি ফাহিম মাসুদ। অনলাইনে যুক্ত আছেন অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল। যাচ্ছি মূল আলোচনায়। জনাব আরফান আলী, বাংলাদেশের ব্যাংকিং খাত ডিজিটাল লেনদেনে এখনো আগের চেয়ে অনেক এগিয়েছে, কিন্তু এই পরিবর্তন কি ক্যাশলেস অর্থনীতির জন্যই যথেষ্ট গতি তৈরি করতে পেরেছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশের যেই ব্যাংকিং ব্যবস্থা, যে অবস্থান থেকে আমরা এগিয়ে যাচ্ছি, সেখানে এই ক্যাশলেস বিষয়টি একটা প্রগ্রেস বলবো, যে ইট ইজ এ জার্নি ইটসেলফ। লাইক একেবারে ক্যাশলেস হয়ে যাবে ওভারনাইট, সেটা না। এটা হচ্ছে শুরু, যে লেস ক্যাশ, লেস ক্যাশ, লেস ক্যাশ, অ্যান্ড দেন সামডে উইল বিকাম ক্যাশলেস। তো এখানে আমরা যদি বড় ট্রানজেকশনের হিসেব দেখি, আমাদের কিন্তু কর্পোরেট ট্রানজেকশন কিন্তু ক্যাশলেস, এটা সত্য। বিশেষ করে আমরা আরটিজিএস, বিএফটিএন এর ট্রানজেকশনগুলো যদি দেখি, চেকের যে ক্লিয়ারিং যদি দেখি, হিউজ অ্যামাউন্ট অফ মানি ডেইলি ট্রানজেকশন হচ্ছে। এটা কিন্তু একটা জায়গায় ক্যাশলেসের রূপান্তরিত হয়েছে, বিশেষ করে যেই ইন্টারব্যাংকের যেই ট্রানজেকশনগুলো, সেগুলো আমরা পাচ্ছি ওভাবে। কিন্তু যেখানে আসে ব্যক্তি ট্রানজেকশনের বিষয়, সেখানে গিয়ে প্রশ্নটা আসে যে ক্যাশলেস আসলে ওখানে আমাদের দরকার, যে ব্যক্তি ট্রানজেকশনটা কিভাবে হবে। ব্যক্তি ট্রানজেকশনের ক্ষেত্রে ক্যাশলেস করতে গেলে যে প্রিকন্ডিশন কতগুলো দরকার, সেগুলোতে আমাদের চিন্তা রাখা উচিত। বিশেষ করে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট, তার সাথে ব্যাংক অ্যাকাউন্টের অন দ্য টপ অফ দ্যাট একটা এমএফএস থাকতে পারে, একটা ওয়ালেট থাকতে পারে, অথবা যে কোনো অ্যাপের সাথে অ্যাকাউন্টটা যুক্ত থাকতে পারে। এবং তার সাথে গ্রহণযোগ্যতা, যেখানে যে সমস্ত টাচ পয়েন্টে এই অ্যাকাউন্টটা গ্রহণ করা হবে, এই পেমেন্টটা গ্রহণ করা হবে, সেই জায়গায় কিন্তু আমাদের অনেক রকমের পিছিয়ে আছে, এখনও সেইভাবে করে এগিয়ে যেতে পারিনি। বিশেষ করে আমাদের যেই কেনাকাটার বিষয়টি এবং পেমেন্টের বিষয়টি, এই জায়গায় কিন্তু ক্যাশের ব্যবহার এখনও অনেক। এবং আমরা এখান থেকে বের হতে হলে যেই স্ট্রাকচার দরকার, যেই ইন্টারঅপারেবল স্ট্রাকচার, ব্যাঙ্কগুলোর সাথে ইন্টারঅপারেবল স্ট্রাকচার আছে। এটা এনপিএসবি ইজ ডুইং এ গুড জব দেয়ার। বাংলাদেশ ব্যাংকের যে এনপিএসবি আছে, সেটা দিয়ে হচ্ছে ব্যাংক টু ব্যাংক ট্রানজেকশনটা সেটেল হচ্ছে। কিন্তু এমএফএস টু ব্যাংক, এমএফএস টু ওয়ালেট অ্যান্ড আদার সার্ভিসেস, তখন গিয়ে একটা সমস্যা আমরা দেখছি। সেন্ট্রাল ব্যাংক হ্যাজ টেকেন অ্যান ইনিশিয়েটিভ, বিশেষ করে একটা নতুন সিস্টেম ওখানে ইন্টিগ্রেট করছে এনপিএসবির সাথে, মোজালুপ, যেটা দিয়ে ইন্টারঅপারেবল করলে পরে এখানে একটা এই পেমেন্ট দেওয়া এবং গ্রহণ করার ক্ষেত্রে বড় একটা পরিবর্তন আসবে। এছাড়া আরেকটা হচ্ছে যে হোয়াইট লেভেল মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের জন্য সেন্ট্রাল ব্যাংক এখন লাইসেন্স দিচ্ছে। সেটা অ্যাকোয়ারিং বিজনেসটাও একটা বড় রকমের বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে যদি অ্যাকোয়ারিং বিজনেসটা সব জায়গায় না যায়, তাহলে কিন্তু এই আমরা ক্যাশলেস বললে হবে না, যে এটাকে টাচ পয়েন্ট থাকতে হবে, এটাকে একটার সাথে আরেকটা এক্সচেঞ্জ করতে হবে। এই ডিজিটালি এক্সচেঞ্জ করার যেই সুবিধা, এটা দিতে পারে অ্যাকোয়ারিং বিজনেসের থেকে পস আছে, সেখানে টার্মিনাল আছে, পেমেন্ট টার্মিনাল আছে, সেখানে ইন্টারব্যাংক পেমেন্টের জন্য টার্মিনাল থাকতে পারে, অথবা ওয়ালেট সার্ভিস থেকে ট্রান্সফারের জন্য কিউআর, বাংলা কিউআর, যেটা এই বাংলা কিউআরটা প্রচলন হলে পরেই এই ক্যাশলেসের এটা অনেক দূর এগিয়ে যাবে, এগিয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব ফাহিম মাসুদ, মোবাইল ব্যাংকিং বা এমএফএস এ 14,50,00,000-এর বেশি গ্রাহক যুক্ত, কিন্তু মার্চেন্ট পেমেন্ট হচ্ছে মোট লেনদেনের মাত্র 4.5%। কেন এটি এখনো এত কম? ধন্যবাদ আশিক ভাই। আরফান ভাই যা বলল, খুব একটা সুন্দর কনটেক্সট দিল আমাদের ওভারঅল কান্ট্রির আসলে ক্যাশলেসের অবস্থাটা কি। আমিও ওনার সাথে একমত যে আসলে ক্যাশলেস হওয়াটা মানে খুব ওভারনাইট হওয়া সম্ভব না, এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। বাট এই গ্র্যাজুয়াল প্রসেসটাকে ত্বরান্বিত করার জন্য আসলে আমি মনে করি যে বেশ কিছু পলিসি পার্সপেক্টিভে আমাদের দেখতে হবে। একটা বড় ব্যাপার, আপনি যদি এখনও ধরেন, আমরা সবাই তো আমাদের বিভিন্ন হয়তো ব্যাংক অ্যাকাউন্ট আছে বা এমএফএস অ্যাকাউন্ট আছে, আপনি এখনও দেখবেন ইভেন ঢাকা টাউনের মতো যায় শহরেও আপনি অনেকখানে দেখবেন, আপনি যদি চান যে আপনার ওয়ালেট বা মানে কোন ব্যাংক থেকে সরাসরি পেমেন্ট করার জন্য, আপনি দেখবেন ওই দোকানরা বলবে যে স্যার আমাদের ক্যাশে দেন।
এমন না যে ওই দোকানে ক্রেডিট কার্ডের মেশিন নাই বা তারা আসলে বিকাশ বা অন্য কোনোভাবে নিতে পারে না, বাট দে ডোন্ট ওয়ান্ট টু। এখন এটার কারণটা আসলে আমাদের বুঝতে হবে। দেখেন আমাদের দেশের এখনও কিন্তু একটা বড় ইকোনমি হচ্ছে ইনফর্মাল ইকোনমি। এখন আমরা যতই বলি না কেন, আপনি যেমন প্রথমে বলছিলেন যে আমাদের ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা আছে, এটা আসলে শুধু আমাদের দেশে না, এটা যে কোনো পৃথিবীতে সবখানেই আসলে কেউ ট্যাক্স দিতে চায় না। মানে এটা একটা হিউম্যান। আরেকটা বড় প্রবলেম দেখেন, এই যে উবার কিংবা যদি আপনি যদি কোনো ডেলিভারি আপনি অনলাইনে পারচেস করেন, আর দেখা যাচ্ছে যে অনলাইনে আমি অর্ডার করছি, আমার যখন মালটা রিসিভ করছি তখন কিন্তু আমি ক্যাশে পেমেন্ট করছি। ক্যাশে পেমেন্ট মানে এটা তো ক্যাশে পেমেন্ট হওয়ার কথা না। ঠিক সেরকম উবার আমি কল করতেছি, আমি নেমে যাওয়ার সময় ক্যাশে টাকা পেমেন্ট করছি। তো আমরা তো সব বাংলাদেশের মতো সুবিধা মানে করে নিছি। আমি ওইটাই আসতেছি সমস্যা, কিন্তু আবারও বলি সমস্যা আমাদের যারা পে করবে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই ক্যাশ অ্যাভয়েড করতে চায়, কিন্তু যে পেমেন্ট রিসিভ করবে সে যদি চায় ক্যাশ রিসিভ করতে, মানে অনলাইনে বা নন ক্যাশ হইতে যদি সে না চায়, তাহলে কিন্তু ব্যাপারটা হবে না। এখানে দুই পক্ষকেই যেতে হবে। তো যেটা আমি বলছিলাম সেটার একটা বড় কারণ যেটা আমরা অনেক ক্ষেত্রেই স্বীকার করতে চাই না বা অনেক ক্ষেত্রে এটা অ্যাভয়েড করি, সেটা হচ্ছে আমাদের এই যে ট্রানজ্যাকশানের ক্ষেত্রে যেই দুইটা ব্যাপার। একটা হচ্ছে ট্রানজ্যাকশন কস্ট আছে, ধরেন আমি যদি বিকাশ বা বাংলা কিউআরের মধ্যে দিয়ে করি, আমার অ্যাটলিস্ট 1-1.5% মতো আমার টাকা কিন্তু যে মার্চেন্ট সে কম পাচ্ছে। ফাইন, ঠিক আছে, তো সেটা একটা বড় ব্যাপার। অনেক বেশি অন্যান্য দেশের তুলনায় আপনি বেশি দূর যেতে হবে। আপনি যদি নেপালে যান, আপনি যদি পার্শ্ববর্তী কলকাতায় যান, কেউ নেপালে যান, আপনি ইভেন ভারতে কিন্তু এটাকে অলমোস্ট একটা পর্যায়ে 0 চানাচুর কিংবা মরিচে বিক্রি করছে, ওরও কিন্তু ওই ঝুড়িটার সামনে একটা কিউআর কোড দেওয়া আছে। সে কিন্তু কাজ করছে, টাকা দিয়েও কিনতে পারবেন না সেখানে। অ্যাবসলিউটলি, হ্যাঁ, টাকা দিয়েও কিনে যাবে, কিন্তু তার জন্য কিন্তু সে বলে যে স্যার আমাদের এটা দিতে পারেন, কেননা ওখানে কিন্তু আপনার বাংলাদেশের মতো 1-1.5% কেটে রাখা হচ্ছে না। সেটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। যে একটা হচ্ছে ট্রানজ্যাকশন ফি, যেটা সরাসরি এইগুলোর সাথে অ্যাপ পেমেন্টের সাথে সম্পর্কিত, এবং এটা কিন্তু মার্চেন্ট যে তার পকেট থেকেই যাচ্ছে, এটা কাস্টমারের পকেট থেকে যাচ্ছে না। এটা তো সরকারকে দেখতে হবে, এটা দেশকে ইনশিওর করতে হবে, তা না হলে তো এই ফাঁকিবাজি চলবেই। কারণ আপনার কে 1.8 দিয়ে করতে যাবে, ওখানে তো অলমোস্ট জিরো, মাত্র 0.2% বা 3% তাদের ট্রানজাকশন কস্ট। অ্যাবসলিউটলি, সেটা হচ্ছে একটা বড় ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার, সেটা হচ্ছে যে দেখা যাবে যখনই আপনার এটাকে ডিজিটাল পেমেন্টে বা ফর্মাল ওয়েতে হলো, সেই ক্ষেত্রে তার যে ভ্যাট রেট বা অন্যান্য এটার উপর তার মানে ইনকাম ট্যাক্সও লাগবে, সেটা আসলে এত বেশি অ্যামাউন্ট। আমি ওর উদাহরণ দিই, বাংলাদেশে এখনও আমাদের জেনারেল ভ্যাট রেট হচ্ছে 15%। আপনি গত কয়েক মাস আগে ভারতে কিন্তু একটা বড় ধরনের সংস্কার হয়েছে, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই টাইপের পেমেন্ট কিন্তু তারা সিঙ্গেল ইজিয়ে নামিয়ে এসেছে, ম্যাক্সিমাম 5-7-8%-এর মধ্যে। তো যখনই আপনি ট্যাক্স রেটগুলি কমিয়ে দিবেন, তখন কিন্তু লোকজন চাবে তার এই ফর্মাল ওয়েতে পেমেন্টটা করতে। আপনি যদি জানি যে আমার ক্যাশে যদি আমি রিসিভ করি আমার এই 15% দিতে লাগবে না, আর আমি যদি ডিজিটালি রিসিভ করি, অ্যাপ দিয়ে রিসিভ করি, তাহলে আমাকে 15% দিতে লাগবে, তখন সেও তো আসলে দিনের শেষে প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে চায়। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো এনবিআর বলি বা বাংলাদেশ ব্যাংক তো চাই, কিন্তু আমরা দেখি যে এনবিআর আসলে ওভারঅল যে আমাদের কান্ট্রির ভিশনটা যে ক্যাশলেসের দিকে যাওয়া, সেটা কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক যতটুক চাচ্ছে, সরকারেরই আরেকটা এজেন্সি এনবিআর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তারা আসলে চাচ্ছে যে তাদের রেভিনিউটাকে ম্যাক্সিমাইজ করতে। আমি বলছি না যে রেভিনিউ ম্যাক্সিমাইজ করতে লাগবে না, আমাদের ডেভেলপমেন্টের জন্য প্রচুর লাগবে, আমাদের বাজেট লাগবে, কিন্তু সেটা কি আসলে আমি অল্প কিছু জায়গা থেকে টোটাল জিনিসটা জোগাড় করব, নাকি একেবারে ঘরে ঘরে বা একেবারে ছোটো ছোটো দোকানেও যদি আমি ডিজিটালি পেমেন্ট রিসিভ হয়, তাহলে কিন্তু আলটিমেটলি টোটাল রেভিনিউ কিন্তু বাড়বে। কিন্তু এটার জন্য যে এক ধরনের সংস্কার মানসিকতা, যে আমি আসলে ট্যাক্স বেসটাকে বাড়াবো, রেটটা কমিয়ে, সেটার কিন্তু এক ধরনের চিন্তা, এক ধরনের ভিশন থাকা লাগবে। তো আমরা আসলে মনে করি যে এই জিনিসগুলো ছোটোখাটো কিছু যদি পলিসি অ্যাডজাস্টমেন্ট করা যায়, তাহলে কিন্তু আসলে সরকারও যেরকম একদিক থেকে প্রচুর রেভিনিউ কালেকশন করতে পারবে বা তার ট্যাক্স নেটটা বাড়তেছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ক্যাশলেস বা ডিজিটাল পেমেন্টের অংশটাও কিন্তু প্রচুর বাড়বে। জি, ধন্যবাদ আপনাকে ডক্টর সাইম আমির ফয়সাল। ক্যাশলেস ইকোনমিতে রূপান্তর হলে ব্যাংকিং সেক্টর, ছোট ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকের সম্পর্ক কিভাবে বদলে যেতে পারে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য।
আমাদের সম্মানিত সহযোগীদের আমার শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা যারা আমার বক্তব্য শুনছে সকলের উদ্দেশ্যে আমার সালাম। বর্তমানে আমাদের বাংলাদেশে যে সামষ্টিক অর্থনীতি যেটা রয়েছে, এখন আপনি কিছুদিন আগে আপনি অবগত আছেন যে বাংলাদেশে প্রায় আপনার 16,57,00,000 ব্যাংকিং অ্যাকাউন্ট বর্তমানে বাংলাদেশে রয়েছে। এর ভিতরে আপনার আমানতকৃত অর্থ রয়েছে প্রায় 19 লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রায় আপনার 170 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। এমন একটি বাস্তবতায় আমাদের এটাও বিবেচনা আনতে হবে, বাংলাদেশে আজকে বর্তমানে 9 থেকে 9.5 কোটি মানুষ যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে ডিপোজিট মাত্র আপনার 5,000 টাকার নিচে রয়েছে প্রায় 9.5 কোটি মানুষের আপনার ব্যাংকিং অ্যাকাউন্টে ডিপোজিট। এখানে যে বর্তমানে যে ব্যাংকিং সেক্টরটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, আপনি এমএফএস বাদ দিয়ে যদি আপনি চিন্তা করেন, মানুষের আমানত, মানুষের সঞ্চয়, আমার ফরিদপুর জেলাতে যেখানে 30 লক্ষ মানুষ রয়েছে, আপনি গড়ে একটা হাউস হোল্ডের আপনার সেভিংস ডিপোজিট বর্তমানে রয়েছে মাত্র 60 থেকে 70 হাজার টাকা। এমন একটি অস্বাভাবিক বাস্তবতা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশের যে করনীতি নিয়ে মাত্র আমাদের একজন সমালোচক সুন্দর একটি কথা বললো, আমরা যেভাবে করের হার যেভাবে আমরা বৃদ্ধি করছি, তার উপরে আপনি টার্নওভার ট্যাক্স দিচ্ছেন, তারপর আপনি ভিএটি দিচ্ছেন। এখন কথা হচ্ছে আপনার রাজস্ব লক্ষ্যমাত্রা আপনার অবশ্যই থাকবে যে 4.5 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ কোটি টাকা আপনার বাজেটের আকার প্রতি বছর আমরা দেখেছি বিগত 15 বছরে বেড়ে যেতে, বর্তমানেও আমরা দেখছি 8 লক্ষ কোটি টাকার ঊর্ধ্বে আমাদের বর্তমান বাজেট ব্যবস্থা হয়ে যাচ্ছে। আমাদের মূল টার্গেটে রাখতে হবে যে আমাদের আয়ের পরিধি যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে কিন্তু আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রাটা আমরা অর্জন করতে পারবো। বাংলাদেশে অবশ্যই এটা অবশ্যম্ভাবী যে একটা ক্যাশলেস সোসাইটি হবে। আপনি মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, আপনার কলকাতা, আপনার ইন্ডিয়ার যদি আপনার 27টার ভিতরে 25টা রাজ্য কিন্তু আমরা দেখতে পাই যে প্রায় কিন্তু আমরা দেখছি যে 30, 50, 60, 70% আপনার ক্যাশলেস ইন্টিগ্রেশন কিন্তু হচ্ছে। ওইসিডি দেশগুলোতে কিন্তু সরাসরি কিউআর পেমেন্টের মাধ্যমে হয়, আপনার অ্যাপল ওয়ালেট থেকে শুরু করে, গুগল পে থেকে শুরু করে। আর এটা এখন না, আরো 10 বছর আগে থেকে কিন্তু আমরা ব্যাপক ট্রানজাকশন দেখেছি। তো বাংলাদেশে পিছিয়ে থাকার নানা কারণ আছে। আপনি দেখবেন ঘুষ বাণিজ্য থেকে শুরু করে, যেটা সব থেকে বাংলাদেশের বড় প্রবলেম, টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে, আপনার চাঁদাবাজদের আপনি কি করে আপনার ক্যাশলেস সোসাইটি থেকে তাদেরকে আপনার অন্তর্ভুক্ত করবেন। মালিক তারা তো কোনোভাবেই চায় না যে আপনার সেটা আপনার ক্যাশলেস হোক। অ্যাবসলিউটলি। এবং রিজনিংটার কিন্তু একটা যৌক্তিকতা আছে। এই কারণে আমি বলছি, বাংলাদেশে যারা পলিসি মেকার যারা রয়েছে, তারা কিন্তু আসলে আইদার আপনি দেখবেন যারা ব্যবসার সাথে হয়তো তারা সম্পৃক্ত নয়, অথবা যারা ব্যবসা করছে তারা কোনোভাবে দেখবেন পলিসি লেভেলে তারা সম্পৃক্ত হচ্ছে না। এই যে বর্তমানে যে দূরত্বটা রয়েছে, এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করা হচ্ছে, আপনি ফ্ল্যাট একটা 27%, 30% যখন আপনারা একটা রাজস্ব একটা লক্ষ্যমাত্রা আপনি একটা ব্যবসার উপরে চাপিয়ে দিচ্ছেন, কর্পোরেট ট্যাক্স, তার উপরে আপনি ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স, আসলে এমন একটি অস্বাভাবিক বাস্তবতায় বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে হালাল ভাবে ব্যবসা করে টিকে থাকা এটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং। বাংলাদেশের অধিকাংশ মধ্যমায়ের ব্যবসায়ীরা কিন্তু নেক টু নেক আজকে কিন্তু বর্তমানে বেঁচে আছে। আপনি মুদির দোকানে একজন ব্যবসায়ী, আমি ব্যক্তিগতভাবে চিনি, তার দোকানে এসে কিন্তু পর্যন্ত তার মুনাফা হচ্ছে 25,000 থেকে 30,000 টাকা পার মান্থ। তার থেকেও কিন্তু চাঁদা দাবি করা হচ্ছে 10 থেকে 12,000 টাকা। তার উপরে যদি আপনি ব্যক্তি ট্যাক্স আরোপ করেন, তার উপরে যদি আপনি কর্পোরেট ট্যাক্স আরোপ করেন, সে কিভাবে বাঁচবে, তার পরিবারকে কি করে দেয় সে বাঁচিয়ে রাখবে। তো এগুলা বাস্তবতা যখন আমাদের কর্পোরেট ইকুয়েশনে নেওয়া হচ্ছে, আপনার পলিসি লেভেলে যখন ডিসকাশনে নেওয়া হচ্ছে, আমরা বোর্ডরুমে আমরা নানা ধরনের আলোচনা করছি। এই মুহূর্তে বাংলাদেশে 7.5 কোটি মানুষ সরাসরি দারিদ্রতার সীমার নিচে বর্তমানে বসবাস করছে। এটা কিন্তু অ্যাবসলিউটলি একটি অস্বাভাবিক বাস্তবতা। এবং আপনি যদি অফ দ্য রেকর্ড যদি সরাসরি যদি আপনি কুড়িগ্রামের মতো একটি জেলায় যান, লালমনিরহাট জেলায় যান, পিরোজপুরে যদি আপনি যান, অধিকাংশ জেলাতে যে ভয়াবহ বাংলাদেশের অবস্থা রয়েছে, যে অর্থনৈতিক যে ভয়ঙ্কর যে বৈষম্য রয়েছে, এটি আসলে এমন একটি অস্বাভাবিক বাস্তবতায় আপনার ক্যাশলেস যে ট্রানজিশন বা ডিজিটাল ইকোনমির একটা সরাসরি যে ট্রানজিশন হওয়ার কথা ছিল, এরকম বৈষম্যমূলক একটি বাস্তবতায় আপনি এত সহজে আপনি ট্রানজিশন করতে পারবেন না। এটা ইউরোপিয়ান স্কুল অফ থট। জি জনাব ফয়সাল, নগদ টাকার চাহিদা কমার বদলে বাড়ছে, তাহলে কি বাংলাদেশের অর্থনীতি এখনো নগদ নির্ভর মানসিকতা থেকে বাড়াতে পারে নাই? বাধাটা আসলে কোথায় বলে আপনি মনে করেন? না, বাধাটা আমি বললাম যে নানা কারণেই রয়েছে। দেখেন, ট্যাক্সের একটা বড় ফ্যাক্টর রয়েছে। বাংলাদেশে এখনো মানুষ কিন্তু আপনি দেখবেন যে ই কমার্স, কমার্সের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, আজকে বাংলাদেশে আপনি দেখবেন যে কৃষকের থেকে যখন আপনি ঢাকা পর্যন্ত একজন ক্রেতার কাছে আপনার একটা সবজি বিক্রয় হয়, আপনার 14 ঘাটে চাঁদা দিয়ে তারপরে কিন্তু দাম, যেটা 10 টাকার একটা পণ্য দেখা যায় যে ঢাকায় আসতে আসতে 120 টাকায় বিক্রয় হচ্ছে। আপনি যদি অ্যাগ্রি কমার্সের মাধ্যমে যদি ই কমার্স যদি আপনি বাস্তবায়ন করতে পারতেন, সরাসরি কৃষক থেকে যদি ক্রেতার কাছে
কিন্তু আপনি পণ্যটি পৌঁছে দিতে পারতেন, এই ধরনের যে মিডলম্যান সেগুলো কিন্তু আপনি ব্রিচ করার একটি সম্ভাবনা ছিল। বাংলাদেশে আমাদের যে প্রবণতাগুলো রয়েছে, আমি মনে করি যে আমাদের মিডল ইনকাম যারা ব্যবসায়ী রয়েছে সেখান থেকে যদি সরকারের কিছু সাপোর্ট যদি আমরা আসলে সরাসরি আমরা দিতে পারতাম, বিশেষ করে লজিস্টিক্যাল যে সাপোর্ট গুলো, যেটা বর্তমানে আমি মনে করি ব্যবসায়ীদের আমি মনে করি ব্যাপক একটি ঘাটতি রয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যেটা আমরা মনে করেছিলাম যে ব্যাপক একটি প্রত্যাশার একটি জায়গা ছিল, সেই জায়গা কিন্তু আসলে আমরা সত্যিকারের সেই আকাঙ্ক্ষার স্থানে কিন্তু আমরা সত্যিকার অর্থে পৌঁছাতে পারি নাই। তারপরে করের যে আহরণের যে টার্গেট, সেই অবাস্তব কিছু টার্গেট যখন আপনার মধ্যমের ব্যবসায়ীদের উপরে আপনি চাপিয়ে দিচ্ছেন, এই লক্ষ্যমাত্রা আসলে অর্জন করা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তো তো সামষ্টিক বিষয় অবশ্যই আমি মনে করি যে পলিসিগতভাবে আমাদের কিছু পরিবর্তন আনা উচিত। আবার একই সাথে আমি মনে করি আমাদের পুল অফ কালেকশন, যে আমাদের মাত্র ট্যাক্স পেয়ার কিন্তু এখনো কিন্তু মাত্র 40 লাখ ট্যাক্স পেয়ার রয়েছে, মানে রেগুলারাইজ যারা মানে করদাতা বর্তমানে রয়েছে। এই বাস্কেটটাকে যদি আপনি আরো বড় করতে পারেন, এই জালটাকে যদি আরো সম্প্রসারিত করতে চান, আপনি এত 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 হাই কর্পোরেট ট্যাক্স রেট, এত হাই ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেট রেখে একটা ডেভেলপিং ইকোনমিতে, একটা ইম্পভারিশড একটা ইকোনমিতে আপনি কোনো সময় এটা সাস্টেইন করতে পারবেন না। এটা আমার ব্যক্তি অভিমত। খুবই বাস্তবিক কথা বলেছেন, কারণ আমাদের করাপশন এবং সবকিছু এত বেশি, এইসব রেখে আপনি ট্যাক্সের পরিমাণ বাড়াই দিচ্ছেন। আসলে ট্যাক্সের পরিমাণ কমায় বরং করাপশন কমাতে হবে, কারণ আপনার দুইটা সাংঘর্ষিক, এভাবে কোনোভাবেই আমরা আসলে গড়ে পৌঁছাতে পারবো না। ধন্যবাদ আপনাকে জনাব আরফান আলী। ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়নে ব্যাংকগুলোর ভূমিকা কেমন হওয়া উচিত? নিয়ন্ত্রক, উদ্ভাবক নাকি পার্টনার? ধন্যবাদ আপনাকে। এই ক্যাশলেস যখন বলি তখন এটার প্রধানতম দায়িত্ব আসে ব্যাংকগুলোর, এটা অবশ্যই বলতে হবে, যারা প্লেয়ার বেসিক্যালি কমার্শিয়াল ব্যাংকস তাদের। এখন একার পক্ষে সম্ভব নয়, এখানে এটা আছে যে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা, যে তাদেরও একটা পলিসি সাপোর্ট প্রয়োজন পড়বে, গভর্নমেন্টের পলিসি সাপোর্ট প্রয়োজন পড়বে। এই যে আমরা যে আলোচনা করছি এটাকে 3 ভাগে যদি আমরা ভাগ করি, যে কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড ফিনটেক্স, তারপরে হচ্ছে গভর্নমেন্ট লাইক এনবিআর, তারপরে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ সংস্থা। এই 3টা প্লেয়ার একসাথে যদি কার্যকরী ভূমিকা না রাখে তাহলে ক্যাশলেসটা হবে, হয়তো সময় লাগবে, দেরি হবে। এখানে কমার্শিয়াল ব্যাংকগুলোর একটা বড় ভূমিকা সবচেয়ে বেশি বলে আমি মনে করি। এতে ব্যাংকগুলোরও লাভ হয়। আমরা দেখেছি যে কাস্টমার যদি আমাদের ব্রাঞ্চে আসে, প্রতিটা কাস্টমার ফুটফলের জন্য আমাদের 100 টাকার থেকে 150 টাকা খরচ হয়, শুধুমাত্র কাস্টমার একজন ঢুকলেই হলো ব্রাঞ্চে। তো সেখানে ওভার দ্য সে নেট অর কার্ড দিয়ে অর ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারে, অথবা পেমেন্ট করতে পারে কিউআর দিয়ে, অ্যাপ দিয়ে। সেখানে কিন্তু এই কাস্টমারটা ব্রাঞ্চে ভিড় করলো না, কাস্টমারের পিছনে আমাদের ওই খরচটা থাকলো না। ব্যাংক এই খরচটা ডিস্ট্রিবিউট করতে পারে তার ক্যাপাসিটি বিল্ডিংয়ে, বিশেষ করে টেকনোলজি ডেভেলপমেন্টে, চ্যানেল ডেভেলপমেন্টে, অ্যান্ড নতুন নতুন যেই পার্টনারশিপ মডেলে। আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলো দুর্ভাগ্যজনকভাবে পার্টনারশিপে খুব দুর্বল, এবং এই যে ফিনটেক পার্টনারশিপ এটা একটা বড় রকমের নিয়ামক ফর নেক্সট ডেভেলপমেন্ট। এই যে যখনই আমরা মনে করি যে একা কিছু করতে চাই তখনই কিন্তু দুর্বলতাটা ধরা পড়ে। এখানে ফিনটেকের একটা বড় ভূমিকা আছে। যেই অ্যাজিলিটি ফিনটেক দেখাতে পারে সেটা কিন্তু একটা লিগেসি ব্যাংক লম্বা সময় ধরে ব্যাংকিংয়ে আছে, তার টেকনোলজি ওল্ড শেষ, তারা কিন্তু পারে না। সুতরাং এই পার্টনারশিপ থাকলে পরে এই ডিজিটাল পেমেন্ট অ্যান্ড ক্যাশলেস পেমেন্টটা এগিয়ে যায়। তো এখানে কমার্শিয়াল ব্যাংকের যারা এগিয়ে যাবে তারাই কিন্তু নেক্সট ব্যাংকিংটাকে কন্ট্রোল করবে। এই যে ডিজিটাল ব্যাংকের কথাটা আসছে অনেক ক্ষেত্রেই, এই ডিজিটাল ব্যাংকেও কিন্তু এই ব্যাংকগুলো অটোমেটিক্যালি বাই নেচার পার্টিসিপেট করতে পারে, তার তো সেপারেট লাইসেন্সের দরকার নাই, এবং এই ক্যাপাসিটি বিল্ডিংটা করতে পারে থ্রু টেকনোলজি ডেভেলপমেন্ট, থ্রু ফিনটেক পার্টনারশিপ অ্যান্ড থ্রু চ্যানেল ডেভেলপমেন্ট। এটা খুবই প্রয়োজন। এটা কমার্শিয়াল ব্যাংকগুলো এখানে পিছিয়ে গেছে, ভালোভাবেই পিছিয়েছে। শুধু পিছিয়ে যায়নি, একটা অ্যাপ ব্যবহার করতে গেলে আপনি দেখবেন যে কোনো ট্রানজ্যাকশন আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে গিয়ে কমপ্লিট করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। আমাদের বিশ্বাস যে সামনের দিনে যে ইন্টারঅপারেবল বাংলা কিউআর আসছে,
সেটার সাথে যদি ব্যাংকগুলো তাদের অ্যাপটাকে সংযুক্ত করতে পারে, দ্যাট ক্যান সলভ এ বিগ প্রবলেম। সেটা একটা বড় রকমের সলিউশন আসবে বলে আমরা মনে করি, এবং কমার্শিয়াল ব্যাংকগুলো তখন কাস্টমারের সেবার মানটাকে আরেক ধাপে নিয়ে যেতে পারবে, উন্নত করে নিয়ে যেতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব ফাহিম মাসুদ। ইন্টারনেট নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটির মতো ডিজিটাল অবকাঠামো একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস অর্থনীতির জন্য কতটা প্রস্তুত? ধন্যবাদ। আমার কাছে মনে হয় এর দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে যেহেতু ডিজিটাল অবকাঠামোর কথা বললেন, আমরা কিন্তু দেখেছি যে অ্যাটলিস্ট ব্যাঙ্কগুলোর সাইডে ডিজিটাল অবকাঠামোর সেরকম কোনো বড় সমস্যা নাই, এবং বাংলাদেশে যে একেবারে কিছু ডিজিটাল ফ্রড বা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানে কিছু যে সিকিউরিটির ব্রিচ হয় না তা না, কিন্তু আমরা যদি অফকোর্স আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকেরও আসলে এরকমের বড় ঘটনা ঘটেছিল, বাট একেবারে ব্যাংক লেভেলে টুকটাক হয়তো আমরা মানে কয়েকদিন পর পরে হয়তো দেখি, কিন্তু ওইটা একেবারে যে মানে মানে খুবই অ্যালার্মিং রেটে রেগুলার কন্টিনিউয়াসলি ঘটে তা কিন্তু না। তো আমার ধারণা বাংলাদেশের ব্যাংকগুলো অ্যাটলিস্ট এই জায়গাতে যথেষ্ট পরিমাণ তারা সক্ষমতা অর্জন করেছে, যাতে যে সাইবার থ্রেট বা অন্যান্য জায়গাগুলোর ক্ষেত্রে আমি মোটামুটি মনে করি তাদের একটা ম্যাচুরিটি লেভেল আছে। আমি পার্টিকুলারলি প্রাইভেট ব্যাঙ্কগুলির ক্ষেত্রে বলছি, সরকারি ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে এখনও সেই জায়গায় যথেষ্ট পরিমাণ কিছুটা ঘাটতি আছে। বাট আমার কাছে মনে হয় যে মেইন সমস্যা যেটা ইনফ্রাস্ট্রাকচারে বা বললেন, সেটা হচ্ছে আসলে আমাদের কাস্টমারের দিক থেকে। বাংলাদেশে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স কিন্তু আমরা জানি যে বাংলাদেশে এখনও আসলে 60% লোক ইন্টারনেটের বাইরে আছে। আমরা এখনও 40 থেকে 45% লোক ইন্টারনেট ব্যবহার করে রেগুলার বেসিসে বলছি। আরেকটা হচ্ছে আমাদের স্মার্টফোনের পেনিট্রেশন ইজ ভেরি লো। আমরা আশেপাশে যে কোনো দেশের থেকে অনেক কম, ইভেন পাকিস্তান, ভারত থেকে তো কম, ইভেন পাকিস্তান বা অন্যান্য কান্ট্রি থেকেও আমাদের স্মার্টফোনের পেনিট্রেশন ইজ মানে মোস্টলি হয়তো অ্যাটমোস্ট 40%। তো বাট আমরা কিন্তু ট্রানজ্যাকশন তো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সবারই দরকার, একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন শ্রমিক তারও দরকার। তো সে আসলে যদি চায় কোনোখানে যে কিউআরে পেমেন্ট করতে, তার তো স্মার্টফোনই নাই, ইন্টারনেট তো পরের কথা। তো সেই জায়গাটাতে আসলে একটা বড় সমস্যা, এবং আমরা এটা সবসময় বলে আসছি যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষ, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের হাতে ইন্টারনেট এবং স্মার্টফোন যতদিন পর্যন্ত না পৌঁছাবে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা যতই ক্যাশলেস বা ডিজিটাল পেমেন্টের কথা বলি না কেন, সেটা আমরা পারবো না। তো সেই জায়গাটা তো আসলে ঘুরে ফিরে সরকারের উপরেই আসবে। সরকার যদি পার্টিকুলারলি বাংলাদেশের ডাটা খরচ যেটা বলি, আমরা যে মোবাইলে যে ডাটা খরচ, সেটা কিন্তু আমাদের আশেপাশের দেশের থেকে হায়েস্ট। এটাও আবার কারণ ঘুরে ফিরে আবার ওইটা একটু আগে যেটা ফয়সাল সাহেব বলছিলেন, আমাদের 100 টাকার একটা যদি ইন্টারনেট প্যাক কিনতে হয়, তার 60 টাকা আসলে সরকারের কাছে চলে যায়, মানে আলটিমেটলি 40 টাকা যায় হচ্ছে অপারেটরের কাছে। তো এত বড় ট্যাক্স বার্ডেন আসলে আমরা কেন করছি, আমরা এই জিনিসগুলোকে বাধা দিচ্ছি কেন? তো সেটা আসলে আমাদের পলিসি মেকারদেরকে আসলে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। দিস ইজ নাম্বার 1। আরেকটা হচ্ছে আমি জাস্ট ছোটো করে বলি, মানে সেন্ট্রাল ব্যাংক চাচ্ছে করতে, কিন্তু সেন্ট্রাল ব্যাংকের আবার কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলে এনাফ প্রোগ্রেসিভ না। যেমন যদিও আরফান ভাই একেবারে আলোচনার প্রথমে বলেছিল যে আমাদের B2B ট্রানজ্যাকশন, মানে একেবারে একটা ব্যবসা থেকে আর একটা ব্যবসার যে ট্রানজ্যাকশানটা, সেটা আমরা জানি যে ক্যাশলেস পুরোপুরি না হলেও একটা বড় অংশ কিন্তু আসলে দেখা যাচ্ছে যে হচ্ছে, মানে ক্যাশের বাইরেও ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হচ্ছে। বাট আবার চিন্তা করেন, বাংলাদেশের মানে ব্যবসা তো আসলে 24/7 অনেক ক্ষেত্রে, মানে আপনি যে কোনো আড়তে যান, দেখবেন তারা কিন্তু শুক্র শনিবারও কিন্তু লাখ লাখ ইভেন কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন করে। কিন্তু এই একটা ব্যাংক যে আরেকটা ব্যাংকে টাকাটা পাঠায়, এটার মানে বড় অ্যামাউন্টে যদি টাকা পাঠাতে হয়, তার একটা জিনিস লাগে, সেটা হচ্ছে RTGS। তো এই RTGSটা কিন্তু আবার মানে শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে, এবং দিনের বেলাও রিসেন্টলি একটু বাড়িয়েছে টাইমটা, মোস্ট প্রবলি 10টা থেকে বোধহয় 5টা পর্যন্ত। মানে আপনি যদি চান যে সন্ধ্যার সময় 6টা-7টার পরে যদি চান আপনি সাপ্লায়ারকে টাকা দিতে, ধরেন কথার কথা 30-40 লাখ টাকা দিতে, আপনি কিন্তু ক্যাশ ছাড়া দিতে পারবেন না। তো বাট এবং বা শুক্রবার শনিবার যদি চান দিতে পারবেন না। কিন্তু ব্যবসা কিন্তু বাংলাদেশে আপনি জানেন, এই যত বড় বড় আড়তদার, মানে আড়তে কিন্তু একেবারে অলমোস্ট রাত 12টার সময়ও যেরকম তার ট্রানজ্যাকশন হয়, শুক্র শনিবার তো হয়ও। আমার কাছে মনে হয় এই জিনিসগুলোতে করা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না। এখানে ব্যাংকগুলো আসলে প্রস্তুত আছে, কিন্তু সেন্ট্রাল ব্যাংক যদি এই জায়গাটাতে একটা ডিরেকশন দেয়, সেটা কিন্তু খুব ইজিলি দেখা যাবে যে প্রায় বিজনেস ট্রানজ্যাকশনও প্রায় অলমোস্ট
30 থেকে 40% কিন্তু বেড়ে যেতে পারে এই খুব ছোট ছোট কিছু উদ্যোগের জন্য, যেটার জন্য নতুন কোনো ইনফ্রাস্ট্রাকচার দরকার নাই, শুধু কিছু পলিসি জায়গায় কিছু কাজ করতে হবে। মানে সেক্ষেত্রে ট্রানজিশন ব্যয়টা যেটা যেটা আমরা অনেক বেশি মানে আমরা না, ব্যাংক টু ব্যাংক ট্রানজাকশন ব্যয় কিন্তু বাংলাদেশে খুব বেশি না, মানে অলমোস্ট জিরোই। হ্যাঁ, অলমোস্ট জিরো, খুবই কম। জি, এমএফএস এর কথা আমরা বলছি। হ্যাঁ, এমএফএস এর ক্ষেত্রে এই ব্যাপারটা আছে, ট্রানজাকশন কস্টটাই একটা বড় চ্যালেঞ্জ আর কি। মানে এটাকে কিভাবে কমিয়ে আনা যায়, এই বিষয়ে সরকারের কি করণীয় রয়েছে? এই ক্ষেত্রে তো একটা হচ্ছে যে যেটা বললাম আমরা এতক্ষণ, যে যত মানে ট্যাক্সের পার্সপেক্টিভে তো একটা আসলোই, আরেকটা হচ্ছে যে আপনাকে মানে যেটা বললাম স্মার্টফোনে যদি অ্যাপ বেসড ট্রানজাকশন হয় তাহলে কিন্তু খরচ এমনি কমে যাবে। কারণ যখন বাংলাদেশে একটা বড় অংশের মানুষ কিন্তু আসলে মোবাইলে ইউএসএসডি দিয়ে করে, যেমন যেটাকে বাটন ফোন বলি, তো বাটন ফোনের ক্ষেত্রে দেখা যাবে যে আবার টেলিকম অপারেটর তার থেকে একটা চার্জ ওই এমএফএস কোম্পানি থেকে নেয়, সেটা কিন্তু আলটিমেটলি সে আবার গ্রাহকের উপরেই মানে রাখে, তো চাপিয়ে দেয়। তো সেই জিনিসগুলো আসলে যদি আমরা যত বেশি মানে যেটা বাংলা কিওয়ার্ড যেটা বলছি অ্যাপ বেস পেমেন্টের কথা বলছি, অটোমেটিক্যালি কিন্তু কমে যাবে। আরেকটা হচ্ছে এমএফএস এর একটা বড় সমস্যা হচ্ছে যে তারা ক্যাশ ইনটা তাদের জন্য অনেক এক্সপেন্সিভ। তো ক্যাশে যদি, যেটা আরফান ভাই বললো, ব্যাংকের সাথে যদি এমএফএস এর কানেক্টিভিটিটা আরও স্ট্রং করা যায় তাহলে কিন্তু কস্টটা অটোমেটিক্যালি কমে আসবে। এমএফএস এর কস্ট যদি কমে, সে কিন্তু এর বেনিফিটটা গ্রাহককেও দিয়ে দিতে পারবে। জি, যেমন আরফান আলী, বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বিপুল ডিজিটাল লেনদেন হচ্ছে, এক্ষেত্রে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক কি যথেষ্ট শক্তিশালী ও নিরাপদ বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে ট্রানজ্যাকশন হয় সেটা তো নিরাপদ, এটা আমরা কেন বলবো যে এটা অনিরাপদ? এটা তো নিশ্চিতভাবেই সেন্ট্রাল ব্যাংক যথেষ্ট সেফগার্ড রেখেই ট্রানজ্যাকশন করছে। স্পেশালি বাংলাদেশে ব্যাংকের 3টা পেমেন্ট যেটা ইন্টার অপারেবল বিভিন্ন ব্যাংকের সাথে, এনপিএসবি ফর স্মল ট্রানজ্যাকশন, ব্যক্তি ট্রানজ্যাকশন পর্যায়ে এটা, এবং এনপিএসবিটা কিন্তু 24 আওয়ার্স 7 days a week, হ্যাঁ লিমিটের মধ্যে, বাট ব্যক্তি ট্রানজ্যাকশন জন্য এটা একটা বড় রকমের সুবিধা আনতে পারে। এবং এইটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট আমি বলবো, বিশেষ করে এই ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রেই এটা এই যে সেটেলমেন্টটা ইনস্ট্যান্ট এবং 24 আওয়ার্স অ্যাভেলেবিলিটি, অ্যান্ড যে কোনো সময় যে কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে অথবা বিজনেসকে পেমেন্ট দিতে পারে ইউজিং দিস এনপিএসবি সুইচ নেটওয়ার্ক, এটা কিন্তু একটা বড় রকমের পাওনা। সেকেন্ড হচ্ছে বিএফটিএন, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, সেটা ওয়ার্কিং ডেগুলোতে অ্যাভেলেবেল থাকে। ক্লিয়ারিং সিস্টেম আছে, সেটা ওয়ার্কিং ডেতে অ্যাভেলেবেল থাকে। আরটিজিএস থাকে, যেটা ওয়ার্কিং ডেতে অ্যাভেলেবেল আছে। অল দিজ আর ভেরি ভেরি রোবাস্ট সিস্টেম। এখানে কিন্তু কোনো ওই জায়গায় কোনো ঘাটতি নাই। ফাহিম ভাই যেটা রেফার করছেন যে মেক ইট অ্যাভেলেবল ফর মোর টাইম অ্যান্ড উইকেন্ডস, এইটা হলো ইম্পর্টেন্ট, যে আমাদের উইকেন্ডগুলোতে আমরা এগুলোকে অ্যাভেলেবল করতে পারি কতটুকু। বিশেষ করে অনেকগুলো কাজই সেখানে অফকোর্স বাড়তি লোকবল লাগবে, রোস্টার ডিউটি লাগবে, সেটা লাগবে, কিন্তু সেগুলো যখন 24 আওয়ার্সে চলে যাবে, বিএফটিএন ধরতে পারি আমরা যে এটা 24 আওয়ার্স অ্যাভেলেবল করলে, তখন দেখা গেল যে যারা এই যে বিজনেস সেটেলমেন্ট করে, মিড সাইজের যে বিজনেস সেটেলমেন্টগুলি করে, তারা কিন্তু এটা ব্যবহার করে করতে পারবে, আরটিজিএসও করতে পারবে, এটা সম্ভব। সুতরাং বাংলাদেশ ব্যাংকের যে ফ্রেমওয়ার্ক যেটা বলছি আমরা, ইট ইজ রোবাস্ট অ্যান্ড ইট ইজ ইউজফুল, ভেরি ইউজফুল। মজার জিনিস হয়েছে যে এটাকে মানে আরও ব্যাপকভাবে ব্যবহার করা যেতে পারে টু দ্য বেনিফিট অফ দ্য পিপল, টু দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি। আমরা যেই এই নতুনভাবে যেটা বলছি যে বাংলা কিউআর, যে ইন্টারঅপারেবিলিটি অ্যামং দ্য ব্যাংকস অ্যান্ড অলসো উইথ এমএফএস, এটাও কিন্তু একটা বড় রকমের পাওনা, এবং এনপিএসবি দিয়ে এটা সেটেল করতে পারে এবং সেটেল হচ্ছে এই এনপিএসবির মাধ্যমে। সুতরাং সব মিলিয়ে সেন্ট্রাল ব্যাংকের এই অংশটুকু ঠিক আছে, যেখানে লাগবে পার্টনার এবং প্রাইভেট অপারেটর, এই যে আমি আবারও বলছি ফিনটেক এবং ব্যাংকস, এদের যেই দরকার, মানে এই ক্যাপাবিলিটিস ডেভেলপ করা দরকার, ক্যাপাসিটি বিল্ডিং দরকার, ইনভেস্টমেন্ট দরকার আইটি ইনফ্রাস্ট্রাকচারে এবং এই অ্যাপ ডেভেলপমেন্টে, এইটা হচ্ছে আমাদের একটা ঘাটতি আছে। আরেকটা যেটা এই ফাহিম সাহেব যেটা বললেন যে আমাদের এই ইন্টারনেটের যে ব্যবহার এবং স্মার্টফোনের ব্যবহার
এবং ফাইনালি গিয়ে লাস্ট মাইল পর্যন্ত এটার গ্রহণযোগ্যতা, ফিনান্সিয়াল লিটারেসি যেটা বলি, এই যে অংশগুলো, এই সমস্ত জায়গাতে আরও অনেক কাজ করার আছে। তবে যেই ফ্যাসিলিটিস আছে এই ফ্যাসিলিটিস ব্যবহার করেও আমরা কিন্তু অনেক দূর যেতে পারি। এটা অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। বাংলাদেশ ব্যাংকের এনপিএসবি ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল একটা সিস্টেম, এবং আপনি অবাক হবেন যে ফেডারেল রিজার্ভ ইনস্ট্যান্ট ক্রেডিট চালু করেছে মাত্র 2 বছর আগে, আর সেন্ট্রাল ব্যাংক আমাদের এটা 7-8 বছর আগে কিন্তু এনপিএসবি চালু করেছে। আমরা কিন্তু ওই দিক দিয়ে অনেকখানি এগিয়েই ছিলাম, কিন্তু সেগুলোকে ওইভাবে রোবাস্ট ওয়েতে ব্যবহার করা হয়নি। এই যে ইনস্ট্যান্ট ক্রেডিট যেই জিনিসটা, সেটা ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশনে কিন্তু একটা বড় রকমের মানে শক্তি। জি, থ্যাংক ইউ। ডক্টর সাহেব আমির ফয়সাল, মার্চেন্ট পর্যায়ে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি প্রযুক্তি, আস্থা, নাকি কর নীতির জটিলতা, নাকি অন্য কিছু? আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। আমি মনে করি আপনি যে কথাগুলি বলেছেন, এবং আমি মনে করি যে আস্থার যে সংকটটা আমরা অতীতে দেখেছি, বিশেষ করে ই কমার্স খাতে একাধিক আমরা ই কমার্স প্রতিষ্ঠান আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের সাথে সরাসরি পঞ্জি স্কিমের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আমরা দেখেছি সরাসরি জনগণের কাছ থেকে কিন্তু লোপাট করে কিন্তু উধাও হয়ে গিয়েছে। এমন একটি পরিস্থিতিতে যখন আপনার মার্চেন্টদের এবং ক্রেতাদের যখন আপনার আস্থা অর্জন করার একটি ব্যাপক সম্ভাবনা ছিল, বিশেষ করে আমরা একটি বিখ্যাত, এখন বর্তমানে যে কুখ্যাত বলা হচ্ছে সেটা হচ্ছে ইভ্যালি, যে ধরনের একটি কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত হয়েছিল, এখন তার ব্যবসায়িক মডেল যেই থাকুক না কেন, কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল অটোনমাস যে বডিগুলো ছিল, এটা যদি অগ্রিম হস্তক্ষেপ করার কিন্তু অনেক সুযোগ ছিল, এটা যদি প্রতিরোধ করা যেত, আজকে ই কমার্স এবং এফ কমার্স শুনলে কিন্তু মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ কিন্তু সরাসরি কিন্তু ভয়ভীতি কিন্তু তাদের ভিতরে কিন্তু সরাসরি কিন্তু কাজ করে। করের উপরে যে চাপটা, সেটা আমি রিস্ট্রেস করার আমি মনে করি যে প্রবণতা বর্তমানে রয়েছে এই কারণে, কারণ কর নীতি যে আমাদের আইএমএফ এর দ্বারা যে লক্ষ্যমাত্রাটা বর্তমানে আপনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এটা আসলে বাংলাদেশের বর্তমান বাস্তবতা, যেখানে আপনার জিডিপি মানে আমি বলবো রিয়েল জিডিপি গ্রোথ কিন্তু অলমোস্ট কন্ট্রাকশনারি। আপনি যদি উদীয়মান প্রথম সারির 1000-1500 ব্যবসায়ীদেরকে বাদ দিয়ে যদি বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটাল গ্রোথ রেট যদি আপনি একটা নির্মাণ করেন, ইট ইজ অলমোস্ট নেগেটিভ গ্রোথ রেট। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী যে কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি, আমাদের পর্যালোচনায় আমরা ব্যক্তিগতভাবে দেখেছি, আমাদের গবেষণা আমরা সরাসরি আমরা দেখেছি যে আমরা কিন্তু রিভার্স গ্রোথ ট্রাজেক্টরি কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। এর উপরে আপনার 9%, 10%, 11%, অনেক বছরে যেটা আনরেকর্ডেড হলো বাই বিবিএস, তারপর কিন্তু 15% পর্যন্ত কিন্তু আমরা রেকর্ডেড ইনফ্লেশন আমরা দেখেছি অনেকগুলো পণ্যের উপরে। এমন একটি বাস্তবতা আমি মনে করি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমি মনে করি কর নীতির একটি পরিবর্তন আনা উচিত। একটা উদাহরণ আমি তুলে ধরতে চাই, যখন আপনি কর্পোরেট ট্যাক্স রেট দিচ্ছেন, মানে 27% বা 30% বা 32% একটা ফ্ল্যাট কর্পোরেট ট্যাক্স দিচ্ছেন, আমি স্ল্যাব অনুযায়ী আমি বলছি না, মানে সিম্পলিসিটির খাতিরে, আপনি কিন্তু আফটার অল এক্সপেন্সেস কিন্তু আপনি ট্যাক্স পেমেন্টটা করছেন। কিন্তু একজন চাকরিজীবী সে কিন্তু আপনার ট্যাক্স দিতে হচ্ছে তার একদম লামসাম ইনকামের উপরে। এখন আমার কথা হচ্ছে, যখন একটা কর্পোরেশনকে আপনি এত বড় একটা বেনিফিট দিচ্ছেন যে সব খরচের পরে যে মুনাফাটা থাকছে সেটার উপরে ট্যাক্স দেওয়া হচ্ছে, কিন্তু একজন মানুষ যে আপনার খেটে খাওয়া একজন মানুষ, তার আয়ের উপরে কিন্তু আপনি সরাসরি যে মাসিক যে বেতনের উপরে কিন্তু আপনি কর কেটে প্রথমে নিয়ে যাচ্ছেন। এটা প্রফেসর, ডক্টর, টিচার্স ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ধরনের প্রতিবন্ধকতা আসলে আমাদের পলিসি মেকারদের যদি আমি মনে করি এই জায়গায় যদি কিছু নীতিগত কিছু পরিবর্তন আনার সম্ভব হতো, আমি মনে করি আমাদের খালি ই কমার্স না, আমি মনে করি এফ কমার্স, এগ্রি কমার্স যে ব্যাপক সম্ভাবনা ছিল, আগে তো আমার ব্যবসাকে টিকিয়ে রাখতে পারলে সেটা আমার কর আহরণ হবে। ব্যবসায়ী যদি মৃত ঘোষণা করে দেওয়া হয়, আপনি সেখান থেকে তো আপনি কর আদায় করতে পারবেন না। তো আমি মনে করি আমাদের সরকারের ভবিষ্যতে যে নির্বাচিত সরকার, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, এই জায়গাটা আমি মনে করি নীতিগত কিছু পরিবর্তন আনা উচিত। এবং অর্থের বন্টন যদি আমরা বাংলাদেশের মানুষের, যেটা আমি আমাদের সম্মানিত সমালোচক যে কথাটি বলল, বাংলাদেশে এখন পর্যন্ত যে স্মার্টফোন অ্যাডাপশন, যেটা অন্যান্য দেশের তুলনায় কিন্তু অনেক কম, অনেক কম, এবং অধিকাংশ মানুষ যাদের স্মার্টফোন আছে তারা কিন্তু আসলে সঠিকভাবে কিন্তু অনেক সময় কিন্তু ব্যবহার করতে পারছে না। তো কনসেন্ট্রেশনটা আমরা দেখতে পাচ্ছি যে মেট্রোপলিটন এরিয়াগুলোতে কনসেন্ট্রেশন গুলো একটু বেশি দেখতে পাচ্ছি, বিশেষ করে 12টা মহানগরের ভিতরে বেশি কনসেন্ট্রেশন আছে, কিন্তু একদম প্রান্তিক জনগোষ্ঠী আসলে সরাসরি কিন্তু বাটন ফোনই কিন্তু ব্যবহার করছে। তো এই ট্রানজিশনের জন্য আপনি যদি ইনকাম থ্রেশহোল্ডটা যদি আপনি বৃদ্ধি করতে না পারেন,
আমাদের মাথা পিছু আয় আমরা বলে রাখছি যে $2800। এটা তো একদমই অবাস্তব। কেউ বলতে পারবে না যে মাসে প্রতিটি মানুষ বাংলাদেশে, আপনি যদি কুড়িগ্রামে যান, লালমনিরহাটে যান, আপনার ঠাকুরগাঁতে যদি একদম প্রান্তিক জনগোষ্ঠীকে প্রতিটা হাউসহোল্ডে যে ব্যক্তি বিশেষ যদি আপনি আয় দেখেন, আমরা ডেটাতে সবসময় কিংবা রিসার্চে আমরা সবসময় দুর্বল, এবং আমাদের এই তথ্যগত প্রচুর আপনার এটা প্রায় অবাস্তব। আমি মনে করি কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছি এবং বিভিন্ন জায়গায় আমরা সঠিক তথ্য পাচ্ছি না। এবং তথ্য উপাত্ত গড়মিলের কারণে কিন্তু সমস্যা আমি বলতে পারি। আপনি তথ্য উপাত্ত গড়মিলের কারণে কিন্তু আপনার নীতিগত সিদ্ধান্ত নিতে কিন্তু আপনি বারবার ভুল করছেন। এবার অন্তত পক্ষে আমরা আমাদের দেশের জনসংখ্যা কত সেটা এখনো কিন্তু আমরা জানি না। সত্যি কথা বলতে আমি নিঃসন্দেহে বলতে পারি যে এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। আমাদের বাংলাদেশের অনেকগুলো সংস্থা আছে, সরকার বলেন বেসরকারি সংস্থা, এক একজনের কাছ থেকে দেখবেন এক এক রকম তথ্য, এবং এটা আসলে আমাদের জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে সময় পেলে পরবর্তীতে আসবো। ফাহিম মাসুদ, ভারত বা চীনের মতো দেশে ইউপিআই, আলিপে বা উইচ্যাট পের মতো জাতীয় সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম বিশাল পরিবর্তন এনেছে। বাংলাদেশেও কি সেই ধরনের একীভূত পেমেন্ট সিস্টেম প্রয়োজন বলে আপনি মনে করেন? একটু আগে আরফান ভাই যেটা বলছিল যে আমাদেরও কিন্তু এনপিএসবির মতো একটা জিনিস আছে যেটা একীভূতভাবে কাজ করছে, কিন্তু সমস্যা মানে যেটা আমি বলছি, দেখেন আমরা হয়তো এখন কথা বললে আবার একটু অতীতের কথা আনতে হয়। বাংলাদেশে যেমন একটা এমএফএস থেকে আরেকটা এমএফএস, ধরেন বিকাশ থেকে নগদ বা রকেট, এইটা যাতে ইনস্ট্যান্টলি পেমেন্ট হয়, এটার জন্য গত 4 বছর আগে, আরফান ভাই আপনি আমাকে কারেক্ট করেন, 4 থেকে 5 বছর আগে কিন্তু সেন্ট্রাল ব্যাংক অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছিল এবং পাইলট রানও করা হয়েছিল। বাট তারপরে আপনারা জানেন, যেটা নিয়ে আসলে অনেক ধরনের মানে কথাবার্তা হয়, যে বিনিময় নামে একটি কোম্পানি, যেটা আসলে গত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলি বা পলাতক প্রধানমন্ত্রী বলি, ওনার ছেলের সরাসরি নির্দেশনায় এই প্রজেক্টটা বাংলাদেশ ব্যাংকে চাপিয়ে দেওয়া হয়েছিল, যাতে এবং ওইটাকে বন্ধ করা হয়েছিল, যে যাতে একটা মোবাইল থেকে ইনস্ট্যান্টলি আরেকটা এমএফএসে যে পেমেন্টটা করা হয়, এটার জন্য সবাই রেডি ছিল, ব্যাংকগুলো রেডি ছিল, এমএফএসগুলো রেডি ছিল। কিন্তু ওরকম একটা কমার্শিয়াল আর একটা প্রজেক্ট নেওয়ার জন্য এটা কিন্তু মানে বন্ধ করে টোটাল জিনিসটাকে 3-4 বছর কিন্তু আসলে এটা মানে আটকে রাখা হয়েছিল। এবং এখানে এটার পিছনে আপনাদের টিভিতে আসলে এটা রিপোর্টিং করা হয়েছিল, পরে আমরা এই সম্পর্কে জানি। তো এই না, এখন অলরেডি শুরু হচ্ছে। একটু আগে যেটা আরফান ভাই বললো যে বাংলাদেশ ব্যাংক নতুন করে আবার শুরু করছে, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, দেখেন আমরা কিন্তু আসলে সবই জানি, এবং আমাদের সেন্ট্রাল ব্যাংক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ওনাদের কত দোষও দেই, কিন্তু অনেক ক্ষেত্রে তারা যেই ভালো কাজগুলো করার চেষ্টা করে বিভিন্নভাবে পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্সের মাধ্যমে এবং কিছু গোষ্ঠী স্বার্থের জন্য কিন্তু এগুলি কিন্তু আসলে বাধাগ্রস্ত করা হয়। তা আমি আশা করব, বর্তমান সরকার তো অলওয়েজ চলে যাচ্ছে, আগামী সরকার যখন আসবে, রাজনৈতিক সরকার যখন আসবে, আমরা আশা করব এরকম পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স আমাদের এই যে হচ্ছে বেসিক ইনফ্রাস্ট্রাকচার এবং জাতীয় ক্ষতি তৈরি করার, হ্যাঁ অ্যাবসলিউটলি, এবং এইটাকে যাতে সেন্ট্রাল ব্যাংকে পরিপূর্ণভাবে অটোনমি দেওয়া হয়, কোনো ধরনের গোষ্ঠী স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ যাতে আমাদের এই সকল জায়গাতে পেমেন্টের ক্ষেত্রে, ডিজিটাল ট্রানজাকশনগুলির ক্ষেত্রে কোনোভাবেই যাতে ইন্টারফেয়ার না করা যায়, টোটাল জিনিসটা যাতে প্রফেশনালি দেশের স্বার্থে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো যাতে ব্যবহার করা হয়। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর সায়েম আমির ফয়সাল, সরকার 2027 সালের মধ্যে 75% এবং 2031 সালের মধ্যে শতভাগ লেনদেন ডিজিটাল করার যে লক্ষ্য নিয়েছে, এটি কি বাস্তবসম্মত বা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করা সম্ভব বলে আপনি মনে করেন? না, এটা আসলে বাস্তবসম্মত না। আমি যে টার্গেটটা আমি দেখেছিলাম যেটা বাস্তবসম্মত, সেটা আমি দেখেছিলাম যে আইএমএফ অধীনে যে ফোরকাস্ট গুলো করা হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের যে ফোরকাস্ট গুলো করা হয়েছিল, আপনার 65 to 70% তারা টার্গেট করছে, মানে 2/3 সরাসরি। কিন্তু এখন দেখবেন যে বাংলাদেশে এখন অধিকাংশ মানুষের তো আপনার সরাসরি স্মার্টফোন কেনারও কিন্তু ক্রয় করারও কিন্তু সেই ক্যাপাসিটি নাই, সেই ফাইন্যান্সিয়াল লিটারেসি নাই বাংলাদেশে। আমি মনে করি যে নীতিগতভাবে যদি আমরা পরিবর্তনগুলো আমরা না আনতে পারি, এবং নানা ক্ষেত্রে আমি বললাম যে অর্থের সুষম বন্টন, যেটা আমি মনে করি সব থেকে বর্তমানে যে গুরুত্বপূর্ণ, আপনার বাংলাদেশের বাজেট এই অর্থ বছরে আমরা আশা করেছিলাম যে জেলা পর্যায়ে বাজেট বরাদ্দ হবে। আপনি ঢাকা মহানগরের জন্য যে পরিমাণ বরাদ্দ করা হচ্ছে, আপনি যদি তার তুলনায় রংপুর মহানগর তুলনা করে দেখেন, নারায়ণগঞ্জ মহানগর তুলনা করে দেখেন, কুমিল্লা মহানগর তুলনা করে দেখেন, দে আর গেটিং অলমোস্ট 1/10, 1/15
তো এখানে তো স্বাভাবিকভাবে আপনি কুড়িগ্রামের একটি পৌরসভার চিত্র আর ঢাকার মহানগরের একটা ওয়ার্ডের চিত্র কিন্তু আকাশ পাতাল কিন্তু একটি তফাৎ কিন্তু রয়ে যাচ্ছে। তো এখানে এটা সরাসরি নীতিগত এবং অর্থের বরাদ্দর কারণে কিন্তু এই বৈষম্যমূলক একটি চিত্র কিন্তু উদীয়মান হয়ে উঠছে। তো এখান থেকে দূর করতে হলে অবশ্যই অর্থের সুষম বন্টন এবং আমি গুণগত ব্যয় নিশ্চিত করতে হবে। এবং একই সাথে আমি এই পয়েন্টটা আমি রেইজ করতে চাই, আপনি ক্যাশলেস ট্রানজিশনে যখন আপনি যাবেন গণতন্ত্রের স্বার্থে, আগামীতে তো একটি বিরাট বড় একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একদমই সহজ ভাষায় বলেছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন। কিন্তু এই যে ক্যাশলেস সোসাইটির যে বেনিফিটটা, আপনি যেই পরিমাণ কালো টাকার দৌরাত্ম্য হয়, আপনার আরপিও গাইডলাইনে বলা হয় একটা নির্বাচনে মাত্র 25 লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে আপনার নির্বাচনের প্রার্থীর। এর থেকে আপনার 10 গুণ আমি নিজ চোখে আমাদের নির্বাচনী আসনে, ফরিদপুর নির্বাচনী আসনে এক প্রার্থী আপনার 35-40 কোটি টাকা একটি নির্বাচনের আসনে আপনার 30 দিনের ব্যবধানে 30 থেকে 40 কোটি টাকা ব্যয় করেছে। তো এমন একটি অস্বাভাবিক বাস্তবতায় আসলে ক্যাশলেস সোসাইটি কতটুকু মানে তাড়াতাড়ি ট্রানজিশন করতে পারে, আমি মনে করি আমাদের গণতন্ত্রের স্বার্থ আমি মনে করি যে ক্যাশলেস সোসাইটি হওয়া উচিত। তারপরে আপনার চাঁদাবাজি, দুর্নীতি, আপনার মাদকাসক্ত যে ব্যবসাগুলো আছে, আপনার মায়ানমার থেকে যে পরিমাণ চেইন ঢুকছে, আপনার সেভেন সিস্টার্স যেভাবে সাপ্লাই হচ্ছে মাদক, এর থেকে যদি আমরা রোধ করতে চাই, আমি মনে করি ক্যাশলেস সোসাইটি ছাড়া আসলে সত্যিকার অর্থে বিকল্প নাই। কিন্তু বর্তমান সত্যিকার অর্থে বিকল্প নাই। এবং আপনি যদি ট্রুলি একটা ফাংশনাল একটা ডেমোক্রেসি চান, যদি একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেখানে ল এন্ড অর্ডার সত্যিকার অর্থে আপনার জজ সাহেবদের বেচা কিনা না হচ্ছে, যেখানে রায় বেচা কিনা হচ্ছে না, এরকম যদি একটা বিচার ব্যবস্থাপনা আপনি নির্মাণ করতে চান, আপনার আসলে ক্যাশলেস সোসাইটি ছাড়া আর কোনো বিকল্প নাই। কিন্তু একটা বিষয় আছে যেটা আমি মনে করবো যে আপনার সিপিসি, যেখানে আপনার চায়নাতে, আপনার তাইওয়ানে এবং হংকং এ আমরা কিছুদিন আগে আমরা দেখেছি, যেখানে আমরা OECD দেশগুলো বারবার সমালোচনা করছে, আপনার যদি কোনো স্বৈরাচারী সরকার যদি কোনো সময় ক্ষমতা গ্রহণ করতে পারে, তখন কিন্তু আপনার যে ডিজিটাল ফুটপ্রিন্টটা যেটা যদি তারা যদি ট্রেস করতে পারে, তখন কিন্তু পলিটিক্যাল অপোনেন্টদের কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজিং থেকে শুরু করে নানা ধরনের পলিটিক্যাল অটোনমি কিন্তু ক্ষুণ্ণ করা হয়। তো এই বিষয়টা আমি পাঞ্চ লাইনটা আমি আপনার টকশোর মাধ্যমে আমি জাতির সামনে উত্থাপন করে দিয়ে যাচ্ছি। পলিটিক্যাল অটোনমি অবশ্যই, বিশেষ করে পলিটিক্যাল অপোনেন্টদের, পলিটিক্যাল ডিসিডেন্টদের আপনার সেই অটোনমিটা নিশ্চিত করতে হবে, যেহেতু আমরা একটা ক্যাশলেস সোসাইটিতে আমরা অবতীর্ণ হতে চাচ্ছি। ধন্যবাদ। জি ধন্যবাদ। আমাদের আলোচনা শেষ পর্যায়ে জনাব আরফান আলী, ক্যাশলেস অর্থনীতি চালু হলে লেনদেন স্বচ্ছ দ্রুত হবে। প্রতি বছর টাকা ছাপাতে যে 20,000 কোটি টাকা খরচ হয় তার বড় অংশই সাশ্রয় হবে। কিন্তু কালো টাকা, কর ফাঁকি ও অনানুষ্ঠানিক খাতের যে বাস্তবতা, তা মোকাবেলা করে অর্থনীতিকে শতভাগ ক্যাশলেস করতে করণীয় কি? ফয়সাল সাহেব এর মধ্যেই কিছু বলেছেন, যেটা এই যে দুর্নীতি রোধের ক্ষেত্রে ক্যাশলেস কিন্তু একটা বড় রকমের ভূমিকা রাখবে। বিশেষ করে আপনি যখন ট্রানজ্যাকশন করবেন, তখন যেটা ট্রানজ্যাকশন ট্রেইল বলে, এই পেমেন্টের ট্রেইল থাকবে এবং কে কাকে পেমেন্ট দিচ্ছে এটা জানা যাবে। এতে করে দুর্নীতিটা, বিশেষ করে এই যে ঘুষ লেনদেন, এটা তো বন্ধ হবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। যত ডিজিটাল হবে তত অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, ট্রান্সপারেন্সি বাড়বে এবং এই ধরনের অবৈধ লেনদেনগুলো লিমিটেড হয়ে আসবে এবং সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে। এটা নিশ্চিত। এটা যে যত রকমের ব্যাখ্যা যেই করুক, এটা আমরা কিন্তু দেখেন এই ক্যাশ ট্রানজ্যাকশনটা, বিশেষ করে ওভার দ্য কাউন্টার ব্যাংকের সাথে ক্যাশ ট্রানজ্যাকশনটা কিন্তু কমাতে পারিনি। একবার সেন্ট্রাল ব্যাংক কিছুটা নিয়েছিল যে ক্যাশ কতটা জমা করতে পারবে ওভার দ্য কাউন্টার, তার লিমিট করা হয়েছিল বা একটা বলা হয়েছিল, কিছু লিমিট করা হয়নি, বাট একটা ইন্টারভেনশন কিছুটা ছিল। এখন কিন্তু সেটা নাই, যার ফলে লোকজন কিন্তু নগদ টাকার এই যে দৌরাত্ম্যের কথাটা আমরা শুনতে পাই বিভিন্ন সময়, বিশেষ করে নির্বাচনের সময়, বিশেষ পদবি বদলি, ট্রান্সফার, এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা হলো ক্যাশের। তো এই জায়গাটা বন্ধ হবে অনলি যখন আমরা লেস ক্যাশ বা ক্যাশলেসের দিকে যাব। সেকেন্ড হচ্ছে যে ব্যয়, এই যে 20,000 কোটি, গভর্নর সাহেব এই কথাটা অনেক দিন বলছেন যে 20,000 কোটি টাকা ব্যয় হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশনে, প্রিন্টিং, ইটস এ বিগ মানি। 1,000 কোটি টাকা আমাদের টাকা ছাপাতে খরচ হচ্ছে। এটা স্বাভাবিক, কারণ যে কোনো ইকোনমিতে যেখানে ক্যাশ ট্রানজ্যাকশন হয় তার 0.5% অফ জিডিপি থেকে 1.5% অফ জিডিপি এটা খরচ হয় এই ক্যাশ প্রিন্টিং, মেনটেনেন্স, সিকিউরিটি, সেফটি
এবং রিসাইক্লিংয়ে। সুতরাং সব মিলিয়ে কিন্তু আমাদের খরচ অনেক বেশি। ওই খরচের একটা অংশ আমাদের ব্যয় করতে হবে ক্যাশলেসের দিকে যাওয়ার জন্য ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে। আর পলিসিগতভাবে যেইটা আনতে হবে যে এই যে ক্যাশ টাকার যেই ব্যাংকের মাধ্যমেও ক্যাশ টাকার এত ট্রানজ্যাকশন করা যাবে না। ব্যবসায়ীদের যে ব্যবসায়িক ট্রানজ্যাকশন যদি 10 লাখ টাকা 5 লাখ টাকার মধ্যে লিমিট করে আনা হয়, যে কোনো বেশি টাকা ক্যাশে দেওয়া যাবে না। অটোমেটিক্যালি দেখবেন আপনি অনেক কিছু, এটার জন্য তো আর নতুন কোনো ইনফ্রাস্ট্রাকচার লাগে না, এটা কিন্তু এক্সিস্টিং ফ্রেমওয়ার্কের ভিতরেই সম্ভব যে ক্যাশ টাকার ট্রানজ্যাকশন এখন ব্যবসায়ীরা করতে পারবে না। দে হ্যাভ টু টেক ইট থ্রু এ চেক অর থ্রু ডিজিটালি, বিএফটিএন করুক, আরটিজিএস করুক, এই পেমেন্ট নেই। অটোমেটিক্যালি দেখবেন যে বিরাট একটা কিন্তু চলে আসবে এই ট্রানজ্যাকশনের মধ্যে, ডিজিটাল ট্রানজ্যাকশনের মধ্যে টাকা পয়সার চলে আসবে। এই জায়গাটায় কিন্তু এটার জন্য খুব বেশি কঠিন কিছু লাগে না। সেন্ট্রাল ব্যাংকের ওয়ান সার্কুলার ইজ গুড ইনাফ অ্যাট দিস মোমেন্ট। এই রকমের কিছু জায়গায় আমাদের ইন্টারভেনশন প্রয়োজন। যেমন করে এই বড় লেনদেনগুলোকে বন্ধ করতে না পারলে পরে এই শুধুমাত্র আমরা যে বলতেছি ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে যাওয়া বা ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর ট্যাক্স বসানো, এটা না। এটাতে আসতে হবে যে এই আমাদের একটা বিরাট অংশ, যেটা ফাহিম সাহেব বলছেন শুরুতে, যে আমাদের হিসাবের বাইরে, বিশেষ করে যেহেতু নগদে লেনদেন হচ্ছে, আসল ম্যাগনিটিউড অফ বিজনেস সাইজটা নির্ধারণ করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে ট্রান্সপারেন্সি এস্টাবলিশ করা এবং এই যে ধরনের কালো টাকার যে দৌরাত্ম্য, এটা বন্ধ করতে হলে এটা ডিজিটালি যেতে হবে। ডিজিটাল ইজ দ্য আলটিমেট গোল। এটা আমরা চাই না চাই এটা হবে। তা আমরা যত দেরি করব আমাদের এটার কস্ট বলবো ইন এ সেন্স সোশ্যাল কস্ট যেটা, সেটা অনেক বেশি হবে। এবং এটার জন্য আমাদের সোসাইটি, আমাদের অ্যাজ এ পিপল, অ্যাজ এ অফ দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি, আমাদের সাফারিংসটা বেড়ে যাবে। কারণ ধনী দরিদ্রের যে বৈষম্য, এটা বৈষম্যের একটা বড় রকমের কারণ কিন্তু দুর্নীতি এবং এই ধরনের লেনদেন, আন্ডারহ্যান্ড লেনদেন। এটা নিশ্চিতভাবেই বলা যায় যে এই ধরনের লেনদেন যত বন্ধ হবে তত সাধারণ মানুষের জন্য উপকার হবে এবং সাধারণ মানুষ তখন তাদের অধিকারটা বুঝে পাবে। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, নগদবিহীন অর্থনীতি শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, এটি আস্থা, জবাবদিহিতা ও স্বচ্ছতার এক নতুন অর্থনৈতিক সংস্কৃতি। দেশে প্রতি বছর নগদ টাকা ছাপাতে 20,000 কোটি টাকা খরচ হয়। অর্থনৈতিক কর্মকাণ্ড ক্যাশলেস হলে স্বচ্ছতা ও গতির পাশাপাশি বিপুল পরিমাণে এই টাকা সাশ্রয় হবে। সুতরাং দেশের অর্থনীতিকে ক্যাশলেস করতে সরকারকে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ঠিক করতে হবে, পলিসি সাপোর্ট ও মনিটরিং বাড়াতে হবে। ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে কর ছাড় দিতে হবে। এমএফএসে লেনদেনে অস্বাভাবিক ব্যয় কমিয়ে আনতে হবে। অবকাঠামোগত যে সীমাবদ্ধতা আছে তা দূর করতে হবে। ডিজিটাল বৈষম্য দূর করতে হবে। এমন পরামর্শগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।